আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হাদি মুসাব্বির সাম্য হত্যার বিচার হতেই হবে বলছেন মির্জা ফখরুল। ভারতের আগ্রাসী মনোভাব মোকাবেলায় চীনের সহায়তায় সামরিক ড্রোন তৈরি করছে বাংলাদেশ। জানাবো বিএনপিকে যেসব কারণে ভারতপন্থী দল বলা যায় না, এবং সর্বশেষ জানাবো প্রতিবেশী দেশের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার আগাম হুমকি ইরানের। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হাদি মুসাব্বির সাম্য হত্যার বিচার হতেই হবে বলছেন মির্জা ফখরুল। ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ASM শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্যার, আপনারা ক্ষমতায় এলে জাস্টিস ফর হাদি। বিএনপি মহাসচিব আরও লেখেন, একটি ছেলে একদম তরুণ, যে ছিল গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কি উচ্ছ্বাস প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো। এর বিচার হতেই হবে। মুসাব্বির সাম্য, প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে, ইনশাআল্লাহ। ভারতের আগ্রাসী মনোভাব মোকাবেলায় চীনের সহায়তায় সামরিক ড্রোন তৈরি করছে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের সামরিক চাপ ও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য চীনের সহায়তায় একটি সামরিক ড্রোন উৎপাদন প্রকল্প শুরু করতে যাচ্ছে। প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৬০৮ কোটি টাকা, যা ৪ বছরের মধ্যে ধাপে ধাপে খরচ করা হবে। প্রতিরক্ষা বিশ্লেষকরা এই উদ্যোগকে সময় উপযোগী এবং দেশের নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলছেন। বিশ্বের সামরিক পরিস্থিতি যেমন ক্রমবর্ধমান অনিশ্চিত ও অস্থিতিশীল, তাতে বাংলাদেশের মতো মাঝারি ক্ষমতার দেশকে অ্যাসিমেট্রিক প্রতিরক্ষা কৌশল গ্রহণ করতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে সামরিক ড্রোন ও কম খরচের কামিকাজে ড্রোন ব্যবহার করে তুলনামূলক দুর্বল দেশও শক্তিশালী প্রতিপক্ষের উপর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য ড্রোন ডিটারেন্ট বা প্রতিরোধক শক্তি হিসেবে কাজ করবে, যাতে কেউ আঞ্চলিকভাবে আগ্রাসন চালাতে উৎসাহ পায় না। প্রকল্পের আওতায় দেশীয় স্তরে ড্রোন উৎপাদন ও প্রযুক্তি আয়ত্তের চেষ্টা করা হবে। এটি শুধু প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে না, বরং বিদেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরতা কমাতে সহায়ক হবে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সামরিক আঞ্চলিক আগ্রাসী নীতি মোকাবেলায় এই উদ্যোগ কৌশলগত গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করছেন, চীনা প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কিছু রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকি বহন করে। তাই বাংলাদেশের সরকারকে স্থানীয় প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করতে হবে, যাতে দীর্ঘমেয়াদে দেশের প্রতিরক্ষা সক্ষমতা স্বনির্ভর ও টেকসই হয়। এই ড্রোন প্রকল্প বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এটি দেশের আঞ্চলিক নিরাপত্তা দৃঢ় করার পাশাপাশি ভারতের সম্ভাব্য আগ্রাসী নীতির বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করবে। বিএনপিকে যেসব কারণে ভারতপন্থী দল বলা যায় না। ২০১০ সালে জানুয়ারিতে শেখ হাসিনার ভারত সফর ঢাকায় বিশাল আলোচনা জন্ম দিয়েছিল, কিন্তু দুই প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণাপত্রে এমন কিছুই খুঁজে পাওয়া যায়নি যা সেই হাই পাওয়া উত্তেজনাকে যৌক্তিকতা দিত। ছোট মহল সিট বিনিময় কার্যকর এবং তিস্তা চুক্তি না হওয়া ছিল উল্লেখযোগ্য। আমাদের বন্ধু জাফর সোফান তখন বলেছিলেন, সবকিছুই যে সরকারি বিবৃতি থেকে বোঝা যায় না, দুই দেশের নীতি নির্ধারকদের মধ্যে যে মনোভাবের পরিবর্তন ঘটেছে, কোনো লেখা তা ধারণ করতে পারবে না। এর পরের ১.৫ দশকে ভারতের যে বাংলাদেশ নীতি দেখা গেছে, প্রথমে হাসিনা সরকারের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদকে নিঃশর্ত সমর্থন, আর এখন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি অনাস্থা, তা প্রমাণ করে জাফর ঠিকই বলেছিলেন। কোনো সরকারি বিবৃতিতে এই ভবিষ্যৎ ইঙ্গিত ছিল না, কিন্তু স্পষ্টতই ভারত তখন সিদ্ধান্ত নিয়েছিল তাদের সব ডিম হাসিনার ঝুড়িতেই রাখবে। ২০১০ থেকে ২০২৪ এই ১৪ বছরে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষীয় বাণিজ্য বেড়েছে প্রায় ৩ গুণ, কিন্তু একই সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ৪ গুণ। অর্থাৎ সম্পর্ক ঘনিষ্ঠ হলেও লাভের পাল্লা একপাশে ভারী। ২০১০ সালের দিল্লি সফর আসলে সরকারি নথিতে যা দেখা যায় তার চেয়ে অনেক বড় রাজনৈতিক বার্তা বহন করেছিল, কিন্তু ভারতীয় সেই নীতি ভয়াবহভাবে বুমেরাং হয়েছে। হাসিনাকে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ভারতীয় তার উপস্থিতি এখন নয়াদিল্লির জন্য বড় পররাষ্ট্রনীতির বোঝা, আর
বাংলাদেশে ভারত আজ পুরোপুরি নিঃসঙ্গ। যাদের একসময় বাংলাদেশ ভারত অর্থনৈতিক বা কৌশলগত সহযোগিতা নিয়ে উচ্ছ্বাস ছিল, তাদের অনেকেও নিয়মিতভাবে এবং যথাযথভাবে ভারতের সমালোচনা করেন হাসিনা শাসনকে সমর্থন দেওয়ার জন্য। বাস্তবে আমাদের প্রাপ্তবয়স্ক জীবনে ঢাকার অভিজাত মহলে ভারতের বিরুদ্ধে এরকম সর্বসম্মত মনোভাব আগে দেখা যায়নি। পিউ রিসার্চ এবং ওআরএফের সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যায়, দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতি সবচেয়ে নেতিবাচক মনোভাব বর্তমানে বাংলাদেশেই। আজ সর্বত্র একটি ধারণা স্পষ্ট, নয়াদিল্লি বাংলাদেশের বন্ধু নয়। এই ধারণাকে উপজীব্য করে বাংলাদেশের একটি পক্ষ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলকে ভারতপন্থী তকমা দিয়ে রাজনীতিতে আওয়ামী লীগের মতো অপব্রক্ত করে তোলার চেষ্টা হচ্ছে। বাস্তবতা কি? এই দেশে কোনো রাজনৈতিক দল যারা বাস্তবিক রাজনীতি করতে চায় কখনোই সরাসরি অন্য দেশকে নিয়ে বলতে পারবে না। যেমন জামায়াত ইসলামীও ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য বৈঠকে বসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অক্টোবরে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কি বলেছেন? তিনি বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব, আমার দেশের স্বার্থ দেখব। ভারত সহ যে কোনো দেশের সঙ্গে সম্পর্কে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেবেন। তিস্তার পানির ন্যায্য হিসা চাওয়ার কথা বলেন এবং সীমান্তে হত্যা মেনে নেবেন না। তার বক্তব্য, ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভজন হয় তাহলে আমাদের কিছু করার নেই। মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভারতের সঙ্গে শীতল থাকবে, আমাকে মানুষের সঙ্গে থাকতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বে একে বলা হয় শীতল শান্তি, যেখানে যুদ্ধ নেই, কূটনৈতিক ওয়ার্কিং সম্পর্ক থাকবে কিন্তু পারস্পরিক আস্থা নেই। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে। বাংলাদেশ খুব স্পষ্টভাবে ভারতকে জানিয়ে দেবে যে দুই দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ বজায় থাকবে, কিন্তু ভারতের কোনো নীতি নির্ধারণী মহলের মৌলিক পরিবর্তন না ঘটা পর্যন্ত গভীর কোনো কৌশলগত বা অর্থনৈতিক অগ্রগতি হবে না। বাস্তবে এর মানে হচ্ছে যে যৌথ কমিটি, ওয়ার্কিং গ্রুপ, আমলাতান্ত্রিক বৈঠক এসব চলবে, কিন্তু কোনো বড় সম্মেলন, হাই পাওয়া চুক্তি বা নতুন উদ্যোগ নয়। ভারত যদি বাংলাদেশ বিরোধী সশস্ত্র খেলায় নামে, বাংলাদেশও ভারত বিরোধী সশস্ত্র তৎপরতা রুটতে দেবে না। ভারত আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও যেন হস্তক্ষেপ না করে। আজকের সবচেয়ে বড় বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের নায়ক অবশ্য শেখ হাসিনা নিজেই। তিনি হয়তো ভারতের কোনো নির্জন বাংলায় জীবনের বাকি সময় কাটাবেন আর বিভিন্নভাবে বাংলাদেশকে উস্কিয়ে নেতাকর্মীদের জীবন হুমকির মধ্যে ফেলবেন। কিন্তু হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী যারা ভারতে পালিয়ে আছে, তাদের কি হবে? শহীদ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় সম্ভাব্য খুনির অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন বুঝিয়ে দেয় তারা এখনও দেশে অস্থিরতা তৈরিতে সক্রিয়। ভারত যদি আমাদের মধ্যকার অপরাধী বিনিময় চুক্তি পালন না করে, এই ব্যাপারে আমাদের আন্তর্জাতিক সাহায্য চাওয়া লাগতে পারে। এই ব্যাপারে কিন্তু বিএনপিও পরিষ্কার বার্তা দিয়েছে। প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার আগাম হুমকি ইরানের। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে তাদের উপরও আঘাত হানবে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স আজ জানিয়েছে, তেহরান ইতিমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কর মতো দেশগুলোকে সতর্ক করে বলেছে, তাদের ভূমি ব্যবহার করে বা তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটি থেকে যদি কোনো অভিযান চালানো হয়, তবে ইরান সেসব ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা চালাবে। উদ্ভূত পরিস্থিতির মধ্যে কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন কর্মীকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও বিষয়টিকে বৃহৎ আকারে সরিয়ে নেওয়া বা ইভাকুয়েশন বলতে নারাজ কূটনৈতিকেরা, তবে একে পোস্টার চেঞ্জ হিসেবে অভিহিত করা হয়েছে। উল্লেখ্য, গত বছর ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর ইরান এই আল উদেইদ ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা চালিয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।